যারা আসলে চান্স পাইতে চাও তারা আগামী 5-10 মিনিট একটু আমার কথাটা একটু শুনো। এটা তোমার হয়েই আমি কথা বলবো, এবং তোমার আসলে এই শেষ মুহূর্তে এসে যেই ভুলগুলা করা যাবে না। এবং দ্য থিং ইজ, চান্স পাইতে হইলে তোমার আসলে কি করতে হবে সেই আমার সিক্রেটটা আমি তোমাকে রিভিল করে দিই। ফার্স্ট অফ অল, তোমার শুরুতেই আসলে তুমি যে জায়গাটায় ধাক্কা খাইছো, যে কোচিংগুলা তোমাকে বারবার জাস্ট চাবুক মেরে সিলেবাস শেষ করাই দিছে, অ্যান্ড তোমার সিলেবাস শেষ হয় না। এবং শুধু তারা পিসিবি এর সিলেবাস শেষ করছে, জিকে, ইংলিশের এবং মানবিক গুণাবলীর যে 30 মার্ক, এই যে 25 থেকে 30 মার্ক, এইটার না তারা ইফেক্টিভ কোনো ক্লাস নিছে, না তারা ঠিক মতো পড়াই দিছে। রাদার দেন তোমাকে বলছে পড়তে, তুমিও কোনোভাবে কিছু না বুঝে সুঝে পড়তো নিজের মতো, যেটুক নাম্বার আসছে আসছে, 60 to 70% মার্ক। এইভাবে তোমার একটা জোড়াতালি দেওয়া, হ্যাঁ জোড়াতালি দেওয়া একটা প্রিপারেশন হয়েছে। অ্যান্ড তুমি আসলে শেষ মুহূর্তে, আমি খুব প্রথমেই বলছিলাম যে শেষ মুহূর্তে এসে তুমি এই ধরাটা খাবা এবং তুমি এই জিনিসটা বুঝবা যে আসলে গেমটা কিভাবে হয়। এই জন্য আমি একদম প্রথমে একটা ভিডিও বানাইছিলাম, অন্ধকারের মধ্যে বসে বসে বলছিলাম যে যেই ছেলেটা গেম প্লেটা বুঝে, এই খেলাটা বুঝে, ও বললাম নিজে নিজে প্রিপারেশন নিবে। তো তুমি আমি যাই বলো না কেন, সে টু সে আমাদের প্রিপারেশন ভালো না, বাট উই ওয়ান্ট এ সিট নাও। এখন তুমি একটা প্রশ্ন নিজেকে করো, যে তুমি একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার মডেল টেস্টে 77 আসছে, আমি কিভাবে, সবার তো 90-95+ আসে, তো আমি কিভাবে 90-95 পাবো? আমি বলছি তোমার পাওয়ার দরকার নাই, তুমি আগে তোমার অ্যাবিলিটিটা বুঝো। আমাদের ফার্স্ট ভুল, কথাটা বুঝে বললাম, আমি নিজে এই জিনিসগুলো ফেস করে আসছি, আমি নিজের কাছ থেকে বলতেছি। আমি সবসময় নিজের অ্যাবিলিটির উপর ছিলাম যে আমি কোন লেভেলের স্টুডেন্ট, আমার প্রত্যাশাও ঠিক সেরকম হবে। তোমার কথা হচ্ছে তুমি এই যে 77টা নাম্বারটা পাইছো, তুমি মেইন পরীক্ষায় 77টাই পাও, তুমি মেইন পরীক্ষায় 77টাই পাও, সমস্যা নেই, তোমার তো চান্স হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এখন 77 থেকে 90-র ঘরে যাওয়ার জন্য যেই স্টেপগুলা নিবা, 99% সম্ভাবনা হচ্ছে সেই স্টেপগুলা ভুল, কারণ তোমার কাছে সব সব মিলায় হাতে গোনা 10 থেকে 12 দিন আছে, যেটা এখনো তুমি প্রিপারেশন হয়তোবা নিতে পারবা। কিন্তু এর 10 থেকে 12 দিন পরে তোমার মাথা আসলে ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে, কোনো কিছু তুমি পড়তে পারবা না এবং তোমার মাথায় ঢুকবে না। 2 নম্বর ভুল হচ্ছে, স্টুডেন্ট এই সময় এসে ভাবে বা তার কাছে মনে হয় যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ, জিকে, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, যেটাই হোক না কেন, সে খুব দুর্বল এবং এখন আসলে সেই সময়টা নেই, এবং সে আরো ভাবে যে তার এখন কোনো কিছুই মনে নাই, যার কারণে সে পড়াটা বাদ দিয়ে দেয়। কিংবা দেখা গেছে ঘন্টার পর ঘন্টা তার মাথার মধ্যে এই টেনশনই কাজ করতেছে যে আমার আদৌ পড়া সব মুখস্থ আছে কি আছে না। সো এই যে আগামী একটা সপ্তাহ এই চিন্তা তোমার মাথার মধ্যে শয়তানে ঢুকাবে, আর শয়তানি জিনিস মানে সেটা খারাপ। তোমার কথা হচ্ছে তোমার মাথার মধ্যে থাকুক বা না থাকুক, তোমাকে পড়ে যেতে হবে। তুমি জাস্ট পড়ে যাবা, যা পড়ছো, যা এতদিন পড়ছো সেইটাকে গুছায়। এখন 3 নাম্বার ভুল, এই ভুলটার পরে আমি শেষ করে দিব কথা, বেশি সময় তোমার নষ্ট করব না। সেটা হচ্ছে স্টুডেন্ট শেষ সময় এসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মোটামুটি ধরো একটু অ্যাভারেজ, একটু একটু বেশি অ্যাভারেজ, তারা কোন জায়গাটা ধরা খায়, তারা ভাবে যে আসলে সবই পড়তে হবে। শেষ সময় এসে কখনোই সব পড়া যাবে না, এই কথাটা মাইন্ডে রাখো ভাই, কখনোই সব পড়া যাবে না। রেদার দেন একটা স্টুডেন্ট যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করে, যে আমি প্রথমে এইটা পড়বো, তারপরে এইটা পড়বো, তারপরে সময় পেলে আমি থার্ড স্টেজের পড়াটা পড়বো। ফার্স্ট স্টেজে কোনটা থাকবে, যেটা ইম্পর্টেন্ট বাট তোমার স্টিল নাও সমস্যা আছে, তোমার ধরো দাব্যতার মধ্যে সমস্যা আছে, তোমার ধরো এখন পরিমাণগত রসায়নের ম্যাথের মধ্যে সমস্যা আছে, কিংবা ফিজিক্সের সেটুসের যে শর্ট সিলেবাসের কিছু অধ্যায়ের উপর সমস্যা আছে। তো যারা আসলে চান্স পাবে তারা অ্যাকচুয়ালি একটা ক্যালকুলেটিভ পড়াশোনা আগামী 7-10 দিন দিবে। এই 7-10 দিন তোমার ডিটারমাইন করবে যে কে আসলে চান্স পাবে কিংবা পাবে না। কারণ এতদিন তোমরা প্রায় সবাই সেম ছিলা, কারণ প্রতিদিন একটা সাবজেক্টে একটা টপিক পড়ে গেছো, কিন্তু দেখা গেছে বা উইকলিতে হয়তো বা অনেকগুলো অধ্যায় পড়ছে। কিন্তু এখন এসে ডিফারেন্সটা আসলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, যে কারণ এখন তোমার 5টা সাবজেক্ট মাথার মধ্যে রাখতে হচ্ছে, অ্যান্ড মাইন্ড ইট যে 5টা সাবজেক্টে প্লাস প্রায় প্রায় 90+ টপিক, 100 টপিকের কাছাকাছি তোমার তথ্যগুলা মাথার মধ্যে মনে রাখতে হচ্ছে।
তো তুমি যে দেখার সাথে সাথেই আগে যেরকম দেখার সাথে সাথেই পারতা, এখন হয়তো বা তোমার মাথা একটু প্রসেস করতে টাইম নিবে, ইটস কোয়াইট নর্মাল। তুমি এইটাকে অ্যাবনর্মাল কিছু জিনিস ভাইবো না, রাদার দেন তোমার প্রসেসিং এ একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো যারা চান্স পাবে কারা চান্স পাবে? তারাই যারা এই শেষ 7 থেকে 10 দিন ক্যালকুলেটিভ পড়াশোনা করছে। ক্যালকুলেটিভ পড়াশোনা মানে কি, ও সাজাইছে যে আচ্ছা আমি দেখি, আমি নিজে অ্যানালাইসিস করছি যে ফিজিক্সের 21টা অধ্যায়, কিন্তু প্রশ্ন হবে তোমার 15টা। তার মানে 15টা কিংবা 14টা, 15টা অধ্যায় বেশি না। তাহলে আমি কোন 15টা অধ্যায় পড়বো, এটা কি তুমি খাতায় লিখছো, তুমি কি সাজাইছো? আমি দিয়ে দিব, ঠিক আছে, আমরা সাজেশন দিব, ঠিক আছে, সবাই সাজেশন দিবে, কিন্তু এই সাজেশন সেই সাজেশন কোনটা ফলো করবা? তুমি তোমার সাজেশন ফলো করো। তুমি এতদিন পড়ছো না ভাই, তুমি জানো না? তুমি অবশ্যই জানো, তোমার মন জানে যে তোমার অবস্থাটা কিরকম। সো তুমি মাথা ঠান্ডা রাখো, ঠান্ডা রেখে তুমি একটা প্ল্যান করো যে আমি কোন অধ্যায়গুলো আগে পড়বো, ইম্পর্টেন্ট প্লাস আমার যেই ইম্পর্টেন্ট টপিকের সমস্যা ছিল সেই টপিকগুলা পড়ার পরে তুমি এখন এই যে 7 দিনের মধ্যে বললাম সম্পূর্ণ 5টা সাবজেক্টের এই ইম্পর্টেন্ট টপিকগুলা রিভিশন দেওয়া যায়, কারণ সব টপিকে তোমার সমস্যা নাই, তোমার গতিবিদ্যায় হয়তো বা সমস্যা নাই, তোমার সমস্যা হয়েছে তরঙ্গ অধ্যায় কিংবা সে টু সে, তোমার তো দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, এখানে সমস্যা নেই, তোমার সমস্যা হয়েছে সে টু সে 4র্থ অধ্যায়। সব পড়তে যায় না, আমি আবারও বলতেছি, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন বেশি হবে, 70% প্রশ্ন টিপিক্যালি হবে, 20% প্রশ্ন অ্যানালাইটিক্যাল, একটু কনসেপচুয়াল, একটু ডিপ প্রশ্ন হবে। এই যে 70% যে প্রশ্নটা আসছে, এটা বললাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, অনুশীলনী প্রশ্ন এবং মেইন বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো যারা ভালো মতন পড়ছে তারা 70-70টা দাগাই দিয়ে আসতে পারে, ওর বললাম চান্স হয়ে গেছে। বাকি যে 20% প্রশ্ন থাকতেছে, এই 20% প্রশ্ন অ্যাকচুয়ালি তোমার ডেডিকেশনের উপর নির্ভর করবে এবং তোমার ওই এক্সাম হলের 1 ঘন্টা, ওই একটা ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি সারা জীবন দুনিয়া উদ্ধার করে ফেলাইছো পড়তে পড়তে, বাট ওই একটা ঘন্টা তুমি আসলে নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারো নাই। সো তাহলে বললাম হবে না, ওই একটা ঘন্টার জন্য আমি 1 মাস আগের থেকে মেন্টালি ছক সাজাইছি, প্রিপারেশন নিছি। তো তোমার কাজও হচ্ছে ওই একটা ঘন্টায় তুমি কিভাবে নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিবা, সব কিছু ওই খেয়াল রাখে উপস্থিত বুদ্ধি খাটায় ওই 20টার মধ্যে তুমি যদি 10টা কারেক্ট করে দিয়ে আসতে পারো, তোমার বললাম অলরেডি 80টা হয়ে গেছে, তোমার ভালোভাবে মেডিকেল চান্স হয়ে গেছে। এবার ইনশাল্লাহ আমি আশা করতেছি 70 +-1 কাটমার্ক হবে, আশা করা যায়। প্রশ্নের আগে কিছুই বলা যায় না, বাট আমি ধারণা করতেছি প্রশ্ন কঠিনও হবে না, প্রশ্ন সহজ হবে না, প্রশ্ন সুপার স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে, প্রশ্ন সুন্দর স্ট্যান্ডার্ড হবে। সো বাকি 10% প্রশ্ন নিয়ে তোমার আমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। কারা মাথা ঘামাবে? যারা টপার, যারা এতদিন সুন্দর করে ভালো মতন পড়তে। তুমি ওই 10% প্রশ্ন নিয়ে মাথা ঘামায়ও না। আবারও বলতেছি, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো, যাদের এখন মিডিয়াম প্রিপারেশন, বাট তুমি একটু দোটানায় আসো যে তোমার চান্স হবে কি হবে না, আর যারা টপার, যারা ভাবে যে না আমার চান্স হয়ে গেছে, আমি খুব ভালো মতন সব করে ফেলাইছি, একদম টানা ঠুটস্থ হয়ে গেছে, আমি এখন ডিএমসি টপ করতে চাই, তারা ওই 10% উপর নিয়ে মাতামাতি করুক। তাদের মাতামাতি দেখে তুমি মাতামাতি করো না। সমস্যা হচ্ছে কোনো একটা কোচিং এর বা কোনো একটা জায়গার একটা টপার যেদিকে যায় তার পিস মানে সব মুরগি দৌড়ায়, কিন্তু মুরগির তো আসলে অ্যাবিলিটি বুঝতে হবে। শিয়ালের পিস মুরগি দৌড়ালে বললাম ওর জান নিয়ে শঙ্কা হবে। সো এই কথাটা মাথায় রেখো। শেষ মুহূর্তে এসে আমি কি জিনিস আমি স্পেসিফিক বলে দিই। বায়োলজির এক্সট্রা ইনফো আবার পড়বা এই 7 দিনের মধ্যে। বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের সকল অনুশীলনী প্রশ্ন আজিবুর স্যার আলিম স্যার মাজেদা ম্যাডাম আবার পড়বা। অনুশীলনী প্রশ্ন কেমিস্ট্রির বেলায় বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। ফিজিক্সের বেলায় ইম্পর্টেন্ট টপিক, ফিজিক্সের অনুশীলনী প্রশ্ন আসলে পড়ে আসছো, ইম্পর্টেন্ট কিছু অ্যাটিপিক্যাল অনুশীলনী প্রশ্ন বাদে, ইসাক তপন স্যার বাদে আর কোনো অনুশীলনী পড়ার দরকার নাই। আর আমি মনে করি ফিজিক্স আসলে শর্ট সিলেবাস থেকে ইনশাল্লাহ প্রায় 10+ কমন পাওয়া যাবে। তো তুমি যদি ফিজিক্সে 15 তুলতে পারো, মানবিক গুণাবলী সবার জন্য সেম, যে পারবে না, যে পারা সে সবাই পারবে, এরকম একটা অবস্থা। ওই 5 মার্ক আসলে বেশি ডিফার করবে না চান্স পাওয়া না পাওয়ার বেলায়। রাদার দেন তুমি জিকে ইংলিশের ইম্পর্টেন্ট টপিকগুলা যদি আবার পড়ে ফেলতে পারো, এইখানে ধরো জিকে ইংলিশের 25 মার্ক, মানবিক গুণাবলী বাদ দিয়ে দিলাম, 25 মার্কের মধ্যে তুমি ধরো তুলতে পারছো 17-18 যদি তুলতে পারো, ওইদিকে ফিজিক্সে 15 তুলতে পারো, তোমার বললাম এইখানে প্রায় 32-33 মার্ক একটা কভার হয়ে গেছে।
তো ওই পাশে আছে বায়োলজি। বায়োলজি ভালো মতন পড়লে আমি মনে করি 25-26 পাওয়া সম্ভব। সে টু সে তুমি 25ই পাইলা। তো 25-এ এই পাশে ধরো 33, এই পাশে ধরো 32, এই পাশে ধরো 25, মানে তুমি বললাম অলরেডি 57 পায়ে আসছো। তো তোমার 70 পাইতে আসলে কত লাগে? 13 মার্ক। তাহলে আমার তো কেমিস্ট্রি 25 মার্ক, তো 25 মার্কেও বাদ দিয়ে দিলাম। 25 মার্কের থেকে তুমি ধরো 18 পাইলেও তোমার বললাম এখন চান্স হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেটিভ পড়াশোনাটা আমি করছিলাম শেষের দিকে এসে, আলহামদুলিল্লাহ আমার খুব কাজে লাগছে এবং আমার অ্যানালাইসিসটাও খুব ভালো কাজে লাগছিল যে আমি এই বছরে আসলে কোথা থেকে প্রশ্ন হইতে পারে আমি সেটা খুব ভালোভাবে ছক করতে পারছিলাম, যে না আমার এই টপিকটা আমার কাছে মনে হচ্ছে যে এবার প্রশ্ন আসতে পারে, এবং দেখা গেছে সেখান থেকে প্রশ্ন এসে গেছে। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রথম যেই 1 ঘন্টার প্রথম 45 থেকে 50 মিনিটের মধ্যে তুমি যখন দাগানো শেষ করবা, প্রথম ধাপে কখনোই কনফিউশন তৈরিকারী বা কনফিউশন হচ্ছে এমন কোনো প্রশ্ন দাগাতে যেও না, ঠিক আছে? এবং প্রশ্ন পড়বার মাথার মধ্যে একটা স্ক্যানিং চালাবা যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে। আমি প্রশ্ন পরীক্ষার এক্সাম হল স্ট্র্যাটেজিরে আরেকদিন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। আপাতত আমি যে কথাগুলো বললাম এটা একটু মানে চলো ভাই, ইনশাল্লাহ অনেক কাজে দিবে। বেস্ট।